প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে অ্যাজমার ক্রাইটেরিয়া গুলো কি বা ডেফিনেশন কি বলছে দেখেন। ডেফিনেশন বা সংজ্ঞাতে বলছে যদি শ্বাসনালীর প্রদাহজনিত কারণে শ্বাসনালীর সংক্রমণ সংকোচন বাধাগ্রস্ততার সাথে শ্বাসকষ্ট বুকের মধ্যে শাই শাই শব্দ কাশি বুক চেপে ধরা থাকে এবং নির্দিষ্ট সময়ে চিকিৎসায় ভালো হয়ে যায়, শ্বাসনালীর এরকম অবস্থাকে হাঁপানি রোগ বা ব্রঙ্কিয়াল অ্যাজমা বলা হয়। তো দেখেন এটার কারণ কি কি। প্রথমে বলা হচ্ছে অজানা কারণ, হ্যাঁ, আননোন কজ। তারপরে বংশগত কারণ অর্থাৎ জেনেটিক ফ্যাক্টর। সংক্রমণ জনিত কারণ, সংক্রমণ বলতে ইনফেক্টেড, ব্রঙ্কাইটিস ব্রঙ্কিওলাইটিস ব্রঙ্কিয়েকটাসিস, তারপরে প্লুরাল ইফিউশন, তারপরে প্রোডাক্টিভ কফ। অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে বা অনেক ধরনের ডিজিজ আছে যে সংক্রমণ জনিত কারণে হতে পারে। 4 নম্বরে বলছে অ্যালার্জি জনিত কারণ, অ্যালার্জিক রিয়াকশন, যার সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন আছে, যেমন সর্দি লেগেই থাকে। সমাজে এমন কিছু কিছু মানুষ আছে বা কমিউনিটির মধ্যে দেখবেন যে গরম শীত কোনো সময় নাই, সর্দি সবসময় লেগে আছে। তো এরকম কিছু কিছু মানুষ আছে যাদের ক্ষেত্রে এই শ্বাস প্রশ্বাসের কষ্ট বা ব্রঙ্কিয়াল অ্যাজমার সিমটমস দেখা যাচ্ছে যে মানে অবিরত চলমান থাকে। এর পাশাপাশি মানে হৃদযন্ত্রের রোগসমূহ, হৃদযন্ত্রের রোগসমূহ বলতে এখানে যেটা হয় সেটা হচ্ছে হাইপার টেনশন, অথবা এখানে হাইপোটেনশন, উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ, দুইটার ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে পারে। নাকের সাধারণ রোগ যেমন পলিপাস এবং রাইনাইটিস, রাইনাইটিস সর্দি অবিরত লেগে থাকা। 7 নম্বরে বলছে ধূমপান এবং ধুলাবালি ধোয়া। বিশেষ করে এখানে ধূমপান বলতে স্মোকিং কে বোঝানো হচ্ছে। মেইনলি এখানে স্মোকিং বা তামাক জাতীয় উপাদানের মাধ্যমে এটা সবচেয়ে বেশি ছড়ায়। তো এই ধূমপান এবং ধুলাবালি পাশাপাশি ধোঁয়া, এখানে ধোঁয়া বলতে বিভিন্ন কলকারখানা বা ইন্ডাস্ট্রির ধোঁয়া হতে পারে, এখানে যানবাহনের ধোঁয়া হতে পারে। ব্রঙ্কিয়াল অ্যাজমা সাধারণত এই কারণগুলো থেকে হয়ে থাকে। এখন কথা হচ্ছে প্রেগনেন্ট ওমেনের কোন কারণে হয়ে থাকে। বংশগত কারণ, অর্থাৎ বংশে যদি কারো থেকে থাকে। সংক্রমণ জনিত কারণ, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়, একটুতেই দেখা যাচ্ছে সর্দি, একটুতেই কাশি, একটুতেই অ্যালার্জিক রিয়াকশন, একটুতে হয়তো দেখা যাচ্ছে ঘুমের সমস্যা, হরমোনাল ইমব্যালেন্সের কারণে বিভিন্ন ধরনের মানে বডির মধ্যে বা স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের র্যাশ, আর্টিকেরিয়া বা বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দেয়। এগুলো সাধারণত অ্যালার্জি জনিত কারণ এবং সংক্রমণ জনিত কারণে হয়ে থাকে। ন্যূনতম কোনো অর্গানিজম তার বডিতে প্রবেশ করে তাকে খুব সহজে দুর্বল করতে পারে, কারণ তার বডিতে একটা হরমোনাল ইমব্যালেন্স চলমান থাকে এবং আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকে। তো যত মানে বাচ্চা বড় হতে থাকে পেশেন্ট কিন্তু বা গর্ভবতী মা কিন্তু তত দুর্বলতা অনুভব করে। এতে করে হয় কি, যে বাচ্চাটা যখন বড় হয় তার বডি থেকে পুষ্টি উপাদানগুলো শোষণ করে, রক্তের মাধ্যমে পুষ্টি উপাদানগুলো শোষণ করে, শোষণ করার ফলে এমনি থেকে পেশেন্ট কিন্তু লেথার্জিক হতে শুরু করে যদি স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করতে না পারে বা যত্নের যদি অভাব হয়। এই মোটামুটি বংশগত কারণ, সংক্রমণজনিত কারণ এবং অ্যালার্জি জনিত কারণ, এই 3টা কারণে প্রেগনেন্সি পিরিয়ডে বা বিশেষ করে প্রেগনেন্সিতে সাধারণত ব্রঙ্কিয়াল অ্যাজমা দেখা দেয়। কিছু অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর দেওয়া আছে যেসব কারণে হাঁপানি বেড়ে যায়, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর বলা হয়। কি কি কারণ হতে পারে? ছোটবেলায় ঘন ঘন শ্বাসতন্ত্রের সংক্রমণ, ছোটবেলা থেকে দেখা যাচ্ছে সর্দি লেগেই থাকে, ও সর্দি বড় হয়েও মানে চলমান আছে, এই সমস্ত কারণে হতে পারে। যেসব বস্তু অ্যালার্জি তৈরি করে, যেমন ফুলের রেণু, ধুলাবালি, পোষা লোমশ প্রাণী অর্থাৎ পোষা প্রাণী, বিশেষ করে বিড়াল, বিড়াল যারা পোষে এবং এই বিড়াল পোষার কারণে দেখবেন যে বিড়ালের যে পশম বা লোম আছে এগুলো থেকে কিন্তু অনেকের ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয়। সবচেয়ে বেশি অ্যালার্জিক রিয়াকশন হয় চিংড়ি মাছে। হ্যাঁ, চিংড়ি মাছে অ্যালার্জিক রিয়াকশন হয়। তারপরে আপনার কিছু শাকসবজি আছে যেগুলোতে অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয়। আবার কিছু কিছু মানে মাংস আছে যেগুলোতে অ্যালার্জিক রিয়াকশন তুলনামূলকভাবে বেশি দেয়, যেমন হাঁসের ডিম এবং হাঁসের মাংস, এই দুটাতেই কিন্তু অ্যালার্জিক রিয়াকশন হয়। তারপরে বায়ু দূষণ, এটা আমাদের পরিবেশের একটা ভারসাম্যের ব্যাপার। তারপরে অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা বলতে আসলে কোনটাকে বলছি, মূলত কমন কোল্ড, ধূমপানজনিত কারণ, আর একটা অবসাদ এবং টেনশন। অবসাদ টেনশন এটা একদমই রিলেটেড বিষয়, সকলের ক্ষেত্রে প্রযোজ্য না। প্রেগনেন্সিতে অবসাদ টেনশন থাকবে বা অবসাদ এবং টেনশন ফ্রি রাখার জন্য কোনো রকম কোনো ওষুধ ব্যবহার করা হয় না এখানে। মেন্টাল সাপোর্টটা অর্থাৎ সাইকিক সাপোর্টটাই কিন্তু মেইন বিষয়। সিমটমস কি কি? ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে রোগী মুখ হা করে বা কষ্ট করে শ্বাস নেবার চেষ্টা করবে, পেশেন্টের নাক বন্ধ হয়ে আছে, সে মুখ হা করে শ্বাস নিতে চাইবে অথবা নাক দিয়ে শ্বাস নিতে পারবে না। একটা পেশেন্ট শ্বাস নিতে পারছে না, সেক্ষেত্রে তার বডিতে কি হবে? প্রপার অক্সিজেনটা বডিতে পৌঁছাবে না। আর যখন কোনো মানুষের বডিতে প্রপার অক্সিজেনটা সাপ্লাই হবে না,
বা সেল টিস্যুগুলো পর্যন্ত পৌঁছাতে পারবে না, তখনই কিন্তু আমাদের বডিতে সায়ানোসিস দেখা দেয়। সায়ানোসিস হচ্ছে ল্যাক অফ অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনের ঘাটতি। পুরো বডির মধ্যে যতগুলো কোষ আছে বা সেল আছে, প্রত্যেকটা সেল বা কোষের মধ্যে রক্তের মাধ্যমে কিন্তু অক্সিজেন সাপ্লাই হয়। আপনি আপনারা হয়তো বা দেখবেন যে কথার কথা, আপনার হাতের একটা আঙুলে দীর্ঘক্ষণ যাবত একটা রাবার দিয়ে যদি বেঁধে রাখেন, ঠিক আঙুলের বিশেষ করে পেছনের অংশ বা পরের অংশ যেখানে বেঁধে রেখেছেন তার পরের অংশটা দেখবেন কিছুক্ষণের মধ্যে নীল হয়ে যাবে, নীল বর্ণ ধারণ করবে যদি টাইট করে বাঁধা হয়। এবং একটা পর্যায়ে দেখা যাবে যে ব্ল্যাক কালার হয়ে গেছে, সেখানে অক্সিজেনও সাপ্লাই হচ্ছে না, ব্লাডও সাপ্লাই হচ্ছে না, যার কারণে এটা প্রথমে নীল বর্ণ ধারণ করে এবং পরবর্তীতে এটা ব্ল্যাক হয়ে যায়, কালো হয়ে যায়। তো এই যে মানে অক্সিজেনের ঘাটতির কারণে পুরো বডি নীল হয়ে যাবে, এটা মূলত মারাত্মক রকমের শ্বাসকষ্ট। এবং এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে আমরা হোম ম্যানেজমেন্ট বা প্রাইমারি ম্যানেজমেন্ট দিয়ে কখনোই তাকে কি করতে পারবো না, সুস্থ করতে পারবো না। এই পেশেন্টগুলোর প্রথমেই মেইনলি যেটা করতে হয় সেটা হচ্ছে অক্সিজেন সাপ্লাই দিতে হয়। ঘন ঘন নিঃশ্বাস নেবে, অর্থাৎ এটা ফ্রিকোয়েন্টলি হবে। তারপরে নাড়ির গতি বেশি থাকবে, বুকের সাথে ওঠানামা করবে। যখন শ্বাস প্রশ্বাসের হারটা বেড়ে যাবে, মানে ফ্রিকোয়েন্টলি হবে, ঘন ঘন হবে, তখন নাড়ির গতিও বৃদ্ধি পাবে, অর্থাৎ পালস রেটটাও বেড়ে যাবে। যখন একটা পেশেন্ট বারবার ঘন ঘন নিঃশ্বাস নিবে, তখন কি হবে, তার শরীর থেকে ঘাম ছুটে যাবে। বা এই স্টেথোস্কোপ দিয়ে যদি বুকের মাঝখানে বা সামনের অংশে এবং পিঠের পেছনে যদি আমরা লক করে দিয়ে সাউন্ডটা শোনার চেষ্টা করি, এখানে চিউ চিউ শব্দ হতে পারে। ভেতরে যদি কফ জমে থাকে তাহলে ঘর ঘর আওয়াজ পাবেন। আর যদি ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে থাকে, সংকুচিত হয়ে থাকে, এটা হচ্ছে নর্মাল এয়ারওয়ে, অর্থাৎ স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের নালী বা পথ। আর এটা হচ্ছে অ্যাজমাটিক এয়ারওয়ে, মানে কি সংকুচিত হয়ে গেছে, কনস্ট্রিক্টেড হয়ে গেছে। যখন সিভিয়ার হয়ে যায়, মানে গুরুতর হয়ে যায়, তখন একবারে সংকুচিত হয়ে যায়, প্রপার ভাবে বাতাসটা লাংস বা ফুসফুসের অ্যালভিওলাস বা বায়ুথলি পর্যন্ত পৌঁছাইতে পারে না, যার কারণে বারবার শ্বাস নিতে হয় এবং দেখা যাচ্ছে যে চেস্ট টাইটনেস দেখা দেয়।